অর্থনীতির সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বিস্তারের 3 নাম্বার ক্লাস নিচ্ছি। অর্থাৎ ইতিপূর্বে আমাদের বিস্তারের 2টো ক্লাস শেষ হয়েছে। যারা আজকে প্রথম আমার ক্লাস দেখছো তাদের জন্য বলছি যে আমার সমস্ত ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে ইউটিউবে যেখানে ক্লাস দেখছো ঠিক সেখানে আমার চ্যানেলের নাম আকমল হোসেন মালিহা লেখা আছে। এর উপর একটা ছোট্ট গোল বৃত্ত আছে, এই বৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে। তোমরা সেই ছবিতে প্রেস করবে, প্রেস করার সাথে সাথে তোমরা চ্যানেলের ভিতরে যেতে পারবে এবং সেখানে উপরে লেখা আছে হোম বাটন, ভিডিও, প্লেলিস্ট, আরও অনেক কিছু। তোমরা প্লেলিস্টে ক্লিক করবে। কোথায় ক্লিক করবে? প্লেলিস্টে। এইটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে অসংখ্য অধ্যায় এখানে আছে। এখন তোমরা দেখে নেবে ফার্স্ট ইয়ার মাস্টার্স প্রিলিমিনারির জন্য কোন অধ্যায়। মাইক্রো যদি দেখতে চাও, মাইক্রোতে সেকেন্ড ইয়ার আছে, ফার্স্ট ইয়ার আছে। ফার্স্ট ইয়ারের সাথে যেটা রিলেটেড সেটা ক্লিক করো। যেমন খরচে ক্লিক করলে খরচের লেকচার পাবে, বাজারে ক্লিক করলে বাজারের লেকচার পাবে, চাহিদা যোগানে ক্লিক করলে চাহিদা যোগানের লেকচার পাবে, ইলাস্ট্রিসিটিতে ক্লিক করলে ইলাস্ট্রিসিটির লেকচার, যদি যে কয়টা লেকচার সে কয়টা পাবে। যদি গণিতে যদি ক্লিক করো এবং সেক্ষেত্রে যদি ডিফারেন্সিয়েশনে ক্লিক করো একসাথে কয়টা 9টা লেকচার পাবে। ঠিক আছে? অর্থাৎ প্লেলিস্ট হতে তোমরা ধারাবাহিকভাবে ক্লাস দেখবে, এই অনুরোধটাই করছি। আর পরিসংখ্যানের ক্লাসগুলো যেখানে দেখবে প্লেলিস্টে মৌলিক পরিসংখ্যান লেখা আছে সেটা ক্লিক করবে, সেখানে কি পেয়ে যাবে। কারণ পরিসংখ্যানের সমস্ত ক্লাসগুলো আমি একসাথে কি করেছি, রেখেছি। আমি এই বিস্তারের আগে কেন্দ্রীয় প্রবণতার 18টি ক্লাস দিয়েছি এবং একটা কথা বারবারে বলেছি, যারা কেন্দ্রীয় প্রবণতা শেষ করো নাই তারা দয়া করে বিস্তারের অঙ্কগুলো এখন দেখবে না, সেটা তোমাদের জন্য কঠিন বলে মনে হবে। যাক, আমার সামনে একটা ইনফরমেশন দেওয়া আছে। নম্বর 1 থেকে 10 নম্বর পেয়েছে কয়জন? 3 জন। 11 থেকে 20 নম্বর পেয়েছে 5 জন। 21 থেকে 30 নম্বর পেয়েছে 10 জন। 31 থেকে 40 নম্বর পেয়েছে 30 জন। এইভাবে কিছু তথ্য শ্রেণী আকারে আমার সামনে দেয়া আছে। একটু আমি দেখি আমার শ্রেণীটা কি ধরনের, একটু লক্ষ্য করো। আমার শ্রেণীটা উচ্চ সীমা আর নিম্ন সীমার ভিতরে পার্থক্য আছে। উচ্চ সীমা 20, পরবর্তী শ্রেণী নিম্ন সীমা হচ্ছে 21। দুইটার ভিতরে কি আছে? পার্থক্য আছে। তা আমরা জানি উচ্চ সীমা এবং নিম্ন সীমার ভিতরে যদি পার্থক্য থাকে সেটাকে বলা হয় অন্তর্ভুক্ত শ্রেণী। আর অন্তর্ভুক্ত শ্রেণীতে শ্রেণী ব্যবধানটা কত একটু জেনে নেই আমরা। উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করব আর 1 কি করব? যোগ করব। তাহলে দেখো তোমরা 10 থেকে 1 বাদ দিলে 9 আর 1 যোগ করলে কত? 10। অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10 এবং এটা হচ্ছে একটা অন্তর্ভুক্ত শ্রেণী। এখন আসো, আমাদেরকে প্রশ্ন করেছে পরিমিত ব্যবধান বের করো। আমরা গত ক্লাসে মানে বিস্তারে 2 নাম্বার ক্লাসে আমরা পরিমিত ব্যবধান বের করেছি। তবে সেক্ষেত্রে পরিমিত ব্যবধান আমরা যে প্রশ্ন হতে বের করেছিলাম সেখানে ফ্রিকোয়েন্সি ছিল না, শুধুমাত্র উপাত্ত ছিল। আমরা সেই সূত্রভিত্তিক সূত্রের সাহায্য নিয়ে আমরা পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক আমরা বের করেছি। আজকে শ্রেণী দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, সেখান থেকে আমরা কি করব? পরিমিত ব্যবধান বের করব। প্রথম প্রশ্ন হচ্ছে পরিমিত ব্যবধান বের করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবধানাঙ্ক বের করো। ব্যবধানাঙ্ক বলতে পারে, বিভেদাঙ্ক বলতে পারে। যদি ব্যবধানাঙ্ক বলে আমি লিখব যে CSD, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর যদি বলে বিভেদাঙ্ক তাহলে আমি কি লিখব? আমি লিখব CV, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ঠিক আছে? এরপরে আছে x বার প্লাস মাইনাস সিগমা, x বার প্লাস মাইনাস টুয়াইস সিগমা, x বার প্লাস মাইনাস থ্রাইস সিগমা। এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা এবং শতকরা হার বের করো। এই 3 নম্বর প্রশ্নটা হচ্ছে টেকনিক্যাল প্রশ্ন। ঠিক আছে? এবং এক্ষেত্রে আমি বলছি যদি মনে করো পরিমিত ব্যবধান বের করো, ব্যবধানাঙ্ক বের করো, তাহলে দেখা যাবে যে এটা অনেকেরই কমন কি পড়বে, অনেকেরই কমন পড়বে। ঠিক আছে? কিন্তু এই প্রশ্ন যদি দেয় তাহলে দেখা যাবে যে 30% বা 25% কি হচ্ছে আনসার করছে, বাকিরা কিন্তু পারছে না। কেন বাকিরা পারছে না? ওই যে সাজেশন ভিত্তিক কি করি, লেখাপড়া করি, কম লেখাপড়া করি, মনে করি পরিমিত ব্যবধান অঙ্ক করেছি তো হয়ে গেছে। কিন্তু পরিমিত ব্যবধান অঙ্কের যে আরও অনেক কিছু আছে সেগুলো আমরা খেয়াল করি না, বইয়ের সাথে আমরা কি রাখি, সম্পর্ক রাখি না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমরা কি করি, দেখি না। এটা হচ্ছে টেকনিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে? এখন আসো
যে প্রথম আমাকে পরিমিত ব্যবধান বের করতে বলেছে। আমি একটা কথা বলে রাখি, পরিমিত ব্যবধান অন্তর্ভুক্ত শ্রেণীতেও করা যায়, বহির্ভূত শ্রেণীতেও করা যায়, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যেমন আমি কেন্দ্রীয় প্রবণতাতে এটা প্রথম বা দ্বিতীয় ক্লাসে এটা বলে দিয়েছিলাম যে গড়, তারপর হচ্ছে জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, ঠিক আছে, পরিমিত ব্যবধান, দ্বিঘাত গড়, এগুলো অন্তর্ভুক্ত বহির্ভূত যে কোনো শ্রেণীতে করা যায়। আর বলেছিলাম মধ্যমা, প্রচুরক, দশমক, শতমক যেগুলো আছে সেগুলো শুধুমাত্র বহির্ভূত শ্রেণীতে করতে হয়। যদি অন্তর্ভুক্ত শ্রেণী থাকে তাহলে বহির্ভূত শ্রেণী তৈরি করতে হয়। যাক, তো এখানে আমার কিন্তু অন্তর্ভুক্ত শ্রেণী আছে, আর যেহেতু পরিমিত ব্যবধান, অন্তর্ভুক্ত শ্রেণী থাকলে কি আর না থাকলে কি, কারণ পরিমিত ব্যবধান অন্তর্ভুক্ত শ্রেণীতেও করা যায়, বহির্ভূত পদ্ধতিতেও কি করা যায়। ঠিক আছে, যে অন্তর্ভুক্ত শ্রেণী কোনটা, যার উচ্চ সীমা নিম্ন সীমার ভিতরে পার্থক্য আছে, আর বহির্ভূত শ্রেণী হচ্ছে যার উচ্চ সীমা এবং নিম্ন সীমা কি হচ্ছে একই, সেটাকে বলা হয় বহির্ভূত পদ্ধতি। ঠিক আছে, তো পরিমিত ব্যবধান বের করব, এরপরে ব্যবধানাঙ্ক বের করব। ঠিক আছে, 3 নাম্বারটা দেখো, এক্স বার প্লাস মাইনাস সিগমা, এক্স বার প্লাস মাইনাস টুয়াইস সিগমা। ঠিক আছে, এই 3 নম্বর প্রশ্নের উত্তর যদি দিতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমার শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে থাকতে হবে, অর্থাৎ অন্তর্ভুক্ত শ্রেণীকে হতে প্রকৃত শ্রেণীর সীমা তৈরি করতে হবে, প্রকৃত শ্রেণীর সীমা তৈরি করতে হবে। এখন আসো, কথাটা বারবারে বলছে, কথাটা মনে রাখো, খুব মনোযোগ দিয়ে শুনো কোন কথাটা বলছে। যদি এই 3 নম্বর প্রশ্ন যদি না থাকতো তাহলে পরিমিত ব্যবধান অন্তর্ভুক্ত শ্রেণী না বহির্ভূত শ্রেণী আমার কোনো মাথা ব্যথা ছিল না, যে কোনো শ্রেণীতে আমি কি করতে পারতাম। আর 3 নম্বর প্রশ্ন যদি যুক্ত হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, অন্তর্ভুক্ত শ্রেণী হতে বহির্ভূত শ্রেণীতে যাওয়ার জন্য প্রকৃত শ্রেণীর সীমানা তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আবার বলছি, যদি আমাকে বলে পরিমিত ব্যবধান বের করো, আর এই 3 নম্বর প্রশ্নটা যদি না থাকতো এক্স বার প্লাস মাইনাস সিগমা, তাহলে আমি পরিমিত ব্যবধান অন্তর্ভুক্ত শ্রেণী বা বহির্ভূত শ্রেণী প্রশ্নে যেটা দেওয়া আছে সেটার মাধ্যমে আমি বের করব। আর যদি আমাকে এই 3 নম্বর প্রশ্নটা যদি যুক্ত করে দেয়, এই 3 নম্বর শ্রেণীর জন্য প্রকৃত শ্রেণী সীমা বা বহির্ভূত শ্রেণী খুবই দরকার, সেই জন্য আমাকে প্রকৃত শ্রেণী সীমা তৈরি করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। যার ফলে দেখো যে এই পরিমিত ব্যবধান তৈরি করার জন্য যখন আমি সারণী তৈরি করেছি, প্রথমে নম্বরটা কত, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এগুলো উঠিয়েছে। যেহেতু 3 নাম্বার প্রশ্ন আছে, কয় নাম্বার প্রশ্ন আছে, 3 নাম্বার প্রশ্ন আছে, এই জন্য এই অন্তর্ভুক্ত শ্রেণী হতে প্রকৃত শ্রেণী তৈরি করেছি। অন্তর্ভুক্ত শ্রেণী হতে প্রকৃত শ্রেণী তৈরি করেছি, কয় নাম্বার প্রশ্ন আছে বলে, 3 নাম্বার প্রশ্ন আছে। যদি এই 3 নাম্বার প্রশ্ন না থাকতো তাহলে এই 2 নাম্বার কলাম আমি তৈরি করতাম না, 2 নাম্বার কলাম তৈরি করতাম না। তাহলে আবার একটু মনোযোগ দিয়ে শোনো, হাইলাইট করছি, কথাটা বোঝার চেষ্টা করো। যদি এই 3 নাম্বার প্রশ্ন না থাকতো এক্স বার প্লাস মাইনাস সিগমা, এখানে 1, 2, 3টা প্রশ্ন আছে, যদি এই প্রশ্নটা যদি না থাকতো তাহলে এই পরিমিত ব্যবধান বা ব্যবধানাঙ্ক বের করার জন্য, পরিমিত ব্যবধান হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ব্যবধানাঙ্ক হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অথবা কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইটা বের করার জন্য আমি এই প্রকৃত শ্রেণী তৈরি করতাম না। তাহলে প্রকৃত শ্রেণী তৈরি করেছি কিসের জন্য, এই 3 নং প্রশ্নের জন্য। ঠিক আছে, ওকে। এখন প্রকৃত শ্রেণী কিভাবে তৈরি করতে হয় সেটা তো আলোচনা করে ফিরেছি। কোথায় আলোচনা করেছি, কেন্দ্রীয় প্রবণতাতে। সুতরাং এখানে আর আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আলোচনা করার অর্থ হচ্ছে সময় কি করা, নষ্ট করা। এই জন্য আমি বারবার বলেছি আমাদেরকে কোথায় যেতে হবে, যে বিস্তার করার পূর্বে আমাদেরকে কেন্দ্রীয় প্রবণতায় কি করতে হবে, চলে যেতে হবে। ঠিক আছে, এরপরে যারা কেন্দ্রীয় প্রবণতা করে এসেছো, একটু স্মরণে ঘাটতি আছে, তাদের জন্য একটু হিন্স দিচ্ছে কিভাবে তৈরি করেছে। দেখো তো 10 আর 11 পার্থক্য কত, 10 থেকে 11 গেলে -1 বলেছি না, এই পার্থক্য -1। এই -1 কে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, কত হয়েছে -0.5। এটাকে চিহ্নমুক্ত করলে কত, 0.5। ঠিক আছে, চিহ্নমুক্ত করলে 0.5। এখন আমি কি করব, এই নিম্ন সীমা হতে 0.5 বিয়োগ করব আর উচ্চ সীমার সাথে 0.5 কি করব, যোগ করব। এখন দেখো তো 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5। ঠিক আছে, দেখো না 1 থেকে 0.5 বিয়োগ করেছি, তাহলে কত হলো 0.5। আর 10 এর সাথে 0.5 কি করব, যোগ করব, যোগ করলে কত হচ্ছে
10.5, ঠিক আছে, পেয়ে গেলাম। পরেরটা দেখো 11 হতে 0.5 বিয়োগ করলে 10.5, 20-এর সাথে যোগ করলে 20.5। এই বারবার আর দেখার দরকার নাই, জাস্ট কি করব, এই উচ্চসীমা নিম্ন সীমায় লিখবো, শ্রেণী ব্যবধান 10 যোগ করব, উচ্চসীমা নিম্ন সীমা যোগ লিখবো, অর্থাৎ একটি শ্রেণী উচ্চসীমা পরবর্তী শ্রেণীর কি হয়ে যাবে, নিম্ন সীমা হবে, আর শ্রেণী ব্যবধান 10 যোগ করলে 40.5 হয়ে যাবে। অর্থাৎ একটা করার পর আমরা কি করব, উচ্চসীমাটা নিম্ন সীমায় লিখবো আর শ্রেণী ব্যবধানটা কি করব, যোগ করব। তাহলে আমি প্রকৃত শ্রেণী তৈরি করেছি কিসের জন্য, সেটা হচ্ছে আমার 3 নাম্বার প্রশ্নের জন্য, ঠিক আছে। এখন দেখো যে আমার ওই পরিমিত ব্যবধান বের করার জন্য তো অনেকগুলো সূত্র, আমি বলেছিলাম আমি বেধাঙ্কের সূত্র ইউজ করবো। আমি সেই সূত্র আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা কি হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন এফআই ডিআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফআই ডিআই বাই এন কি হোল স্কোয়ার, আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কি লিখতে হবে, সি স্কোয়ার। এটা হচ্ছে ভেদাঙ্কের সূত্র, ঠিক আছে। আমি যদি পরিমিত ব্যবধানের সূত্র লিখতাম তাহলে সিগমা, এখানে সিগমা দিতাম আর পুরাটা রুট ওভারের ভিতরে লিখতাম, আর সি স্কোয়ারের জায়গায় কত লিখতাম, সি লিখতাম, কারণ এই পুরাটা রুট ওভারের ভিতরে থাকবে। আর রুট ওভার সি স্কোয়ার মানে কি সি, তো সির রুট ওভার সি স্কোয়ারকে রুট ওভারের ভিতরে না রেখে বাইরে সি লিখতাম, এখানে সিগমা লিখতাম। তাই বলেছি না, আমি বেদাঙ্কর সূত্রটা ব্যবহার করব, লাস্টে বর্গমূল নিয়ে কি করব, পরিমিত ব্যবধান বের করব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সূত্র ছিল সামেশন এফআই এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফআই এক্সআই বাই এন হোল স্কয়ার, জাস্ট ডি এর জায়গায় এক্সআই লিখলে চলবে। কিন্তু আমি গত ক্লাসে বলেছি শ্রেণী ব্যবধান যদি সমান থাকে তাহলে কোনটা উত্তম, ডিআইটা উত্তম, একেবারে সংক্ষিপ্ত কি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন দেখো এই ডিআই বের করার জন্য কি দরকার, শ্রেণীর মধ্যবিন্দু মানে এক্সআই দরকার, শ্রেণীর মধ্যবিন্দু দরকার কি বের করার জন্য, ডিআই বের করার জন্য শ্রেণীর মধ্যবিন্দু দরকার। সেটা এখন দেখো, এখন এই যে যারা কেন্দ্রীয় প্রবণতা করবে না তারা একটু সমস্যার ভিতরে পড়বে, শ্রেণী মধ্যবিন্দু বের করতে হবে ডিআই বের করার জন্য। এইটা কি আসলে তো কেন্দ্রীয় প্রবণতা, তো যখন গাণিতিক গড় বের করেছি তখন কি আমি ডিআই বের করি নাই? অতএব মনে রাখবে যে কেন্দ্রীয় প্রবণতা করার পর কারো যদি এই অঙ্ক করতে যদি অসুবিধা হয় তাহলে তুমি বুঝে নাও তোমার অবস্থা খুবই খারাপ, যে তুমি কেন্দ্রীয় প্রবণতা ঠিক মতো করো নাই, তোমার ঘাটতি রয়ে গেছে, পরীক্ষা নিঃসন্দেহে কি হবে, খারাপ হবে। এখনো সময় আছে, দ্রুত ব্যাক করো, কেন্দ্রীয় প্রবণতা ভালো করে কি করো দেখো। তাহলে দেখো এক্সআই বের করতে হবে, শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু বের করার সিস্টেম হচ্ছে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করো, 0.5 আর 10.5 যোগ করলে কত, 11। এখন কিন্তু শ্রেণী এইটা নিয়ে আর চিন্তা করবো না, এইটা নিয়ে করবো, ঠিক আছে। 0.5 আর 10.5 মানে 0.5 আর 10.5 যোগ করব আর 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়েছে 11, 2 দ্বারা ভাগ করলে 5.5, ঠিক আছে। এগুলো করার প্রয়োজন নেই, একেবারে মুখোমুখি এগুলো কি করা যায়, করা যায়, ঠিক আছে। এটা যোগ করবো, 2 দ্বারা ভাগ করব, এটা যোগ করলে কত হয় 31, 2 দ্বারা ভাগ করলে 15.5, ঠিক আছে। একটু লক্ষ্য করো তো, এইটার চেয়ে এটা কত বেশি, 10 বেশি, কত বেশি, 10 বেশি। আমাদের শ্রেণী ব্যবধান কত, 10, আমাদের শ্রেণী ব্যবধান কত, 10। তাহলে এইটার চেয়ে এটা 10 বেশি, মানে শ্রেণী ব্যবধান যোগ হয়েছে, অর্থাৎ এইটার সাথে শ্রেণী ব্যবধান যোগ করে দিই, 25.5, 35.5, 45.5, 55.5, এটা অর্থাৎ বারবারই যোগ করে 2 দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নাই, যে রেজাল্ট হবে শ্রেণী ব্যবধান যোগ করলে একই রেজাল্ট হবে। এরপরে কলামটা কি, এরপরে কলামটা হচ্ছে ডিআই, এরপরে কলামটা হচ্ছে কত, ডিআই, ডিআইটা সমান কত, xi মাইনাস a বাই c, আমরা জানি ডিআই ইকুয়াল টু xi মাইনাস a ইকুয়াল ডিভাইডেড বাই c। এখন আসো এ কোনটা, এই যে এ হচ্ছে কল্পিত গড়। এই কল্পিত গড়টা আমরা কেন্দ্র প্রবণতায় কি করেছি, শ্রেণীর মধ্যবিন্দু হতে যে কোনো একটি মানকে আমরা ধরেছি, তবে সাধারণত মাঝামাঝি মান এবং গণসংখ্যা বেশি, এই দুইটাকে আমরা কি করেছি, গুরুত্ব দিয়েছি। তবে এই কথাও বলেছি যে শ্রেণীর মধ্যবিন্দু হতে যে কোনো একটাকে কল্পিত গড় ধরা যাবে। এই যে শ্রেণীর মধ্যবিন্দু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, 6টার ভিতরে যে কোনো একটাকে আমরা কল্পিত গড় ধরা যায়। তো ভালো হয় কোনটা, ভালো হয় মাঝামাঝি মান, মাঝামাঝিতে 25.5 আছে, 35.5 আছে, 30.5 এর গণসংখ্যাটা বেশি 30, এই জন্য এটাকে আমি এ ধরলাম, ঠিক আছে। এ ধরার পর তারপর কি করব, এই ডিআইটা এখানে কত লিখবো, 0, -1, -2,
-3 1 2 এক ডাইরেক্ট কি করব লিখে ফেলবো, কেন্দ্রীয় প্রবণতাতে করেছি, এর ব্যাখ্যা আছে। এরপরও যদি কারো সন্দেহ হয়, দেখো ডিআইটা কত, xi মাইনাস a বাই সি না, xi-টা কত 5.5, এটা কত 35.5, তাহলে 5.5 থেকে 35.5 বাদ দিলে কত হচ্ছে -30, -30 কে শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভ্যাল সিটা কত 10, -30 কে 10 দ্বারা ভাগ করলে কত হচ্ছে -3। অর্থাৎ তুমি হিসেব করে যেটা পাবে, আমরা সংক্ষেপে কি করব, যেটা এ আছে তার এগেনস্টে 0 ধরবো, -1 -2 -3 1 2 লিখবো। আমি বারবারই বলছি যে যারা কেন্দ্রীয় প্রবণতা করে এসেছো, ভালো করে দেখে এসেছো, তাদের জন্য কোনো সমস্যা নয়। কিন্তু যারা ওই বেশি পরিশ্রম করতে রাজি না, কেন্দ্রীয় প্রবণতা করলে আমরা দেখি বিস্তারটা করে ফেলি, তাদের জন্য সমস্যা। তারাও কেন্দ্রীয় প্রবণতাও পারবে না, বিস্তারও পারবে না, কোনো কিছু তারা কি করবে, তারা পারবে না। ওই জন্য বলছি যে রেজাল্ট করতে হলে মাত্র 4 বছরের কোর্স, 4 কি 5টা বছর কি করবা, পরিশ্রম করবা। সেক্ষেত্রে রেজাল্ট যদি ভালো হয়, তখন দেখবা যে সার্টিফিকেট ভালো হবে, ভালো জব পাবে, ভালো চাকরি পাবে, পরবর্তী জীবনটা তোমার কি হবে, খুবই সুন্দর হবে। শুধুমাত্র এই প্রথম বছর, তৃতীয় বছর, তৃতীয় বছর একটু কি করো, পরিশ্রম করো। আর যারা পরিশ্রম করবে না, মনে রাখবে তাদের ভবিষ্যৎ জীবনটা হবে দুঃখের। ঠিক আছে, অন্যের কথাগুলো কি করতে হবে, শুনতে হবে, অন্যের কথা মতো কি করতে হবে, কাজ করতে হবে। জি, তাহলে একটু পরিশ্রম তোমাদেরকে করতে হবে। এরপরে দেখো আমি তো সূত্রে এটা বাছাই করেছি নাকি, এফআইডিআই আর এফআইডিআই স্কোয়ার আর এফআইডিআই। তাহলে প্রথমেই কিন্তু আমার দরকার এফআইডিআই। কোনটা দরকার, এফআইডিআই কলাম। ঠিক আছে, হ্যাঁ, প্রথম আমার কোনটা দরকার, এফআইডিআই কলাম। এটা একটু 3 নাম্বার প্রশ্নটা একটু মুছে ফেলছে। ঠিক আছে, জি, প্রথম আমার দরকার এফআইডিআই এর কলাম। ভালো কথা, এই যে এফআইডিআই এর কলাম। জি, এফআইডিআই। এরপর সূত্র বলছে আরেকটা কলাম দরকার, এফআইডিআই স্কয়ার। এফআইডিআই এর কলাম তো করলাম। ঠিক আছে, কিভাবে, এই এফআই আর ডিআই গুণ করলে এফআইডিআই হয়ে যাবে। এরপর এফআইডিআই স্কয়ারের কলাম দরকার, এফআইডিআই স্কয়ারের একটা কলাম দরকার। ঠিক আছে, তো লক্ষ্য করো যে এই এফআই আর ডিআই গুণ করলে কি হবে, এফআইডিআই। আবার সূত্রে কি আছে, এফআইডিআই স্কয়ার আছে, এই যে এফআইডিআই আছে, এফআইডিআই এর কলাম করেছি, এফআইডিআই স্কয়ার আছে, অর্থাৎ এফআইডিআই কে ডিআই দ্বারা গুণ করলে এফআইডিআই স্কয়ারের কলামটা হয়ে যাবে। আর কোনো কলামের দরকার আছে কিনা দেখো, এন লাগে না, কারণ সমস্ত গণসংখ্যাগুলো যোগ করলে কি পেয়ে যাব, এন পেয়ে যাব 5 আর 3 8, 18, 48, 60 আর 10 কত 70। ঠিক আছে, এন এর জন্য কোনো কলামের প্রয়োজন নাই। তাহলে বাকি কলামগুলো সমস্ত কলাম আমার হয়ে গেছে। সি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান তো 10 জানি, এটার জন্য কোনো কলাম তৈরি করার প্রয়োজন নাই। তাহলে দেখো আমার সমস্ত কলামগুলো কি হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে তালিকার দিকে তাকাও, একটু ভালো করে কি করো, একটু ভালো করে তালিকার দিকে তাকাও। এই যে নম্বর প্রকৃত শ্রেণী এফআই, এক্সআই, ডিআই, এফআইডিআই, এতটুকু পর্যন্ত কলামকে আমরা করি নাই, আমরা করেছি। কোথায় করেছি, আমরা কেন্দ্র প্রবণতাতে করেছি। বিভিন্ন সময় আমাদেরকে গাণিতিক গড় কি করতে হয়েছে, বের করতে হয়েছে, তখন কিন্তু আমরা এফআইডিআই পর্যন্ত কলাম কি করেছি। তাহলে বিস্তারে মাত্র একটা কলাম অতিরিক্ত করছি, বিস্তারে মাত্র একটা কলাম অতিরিক্ত করছি পরিমিত ব্যবধানে অথবা ভেদাঙ্ক অথবা পরিমিত ব্যবধানে একটা কলাম বেশি করছি। সেটা কোনটা, এফআইডিআই আর ডিআই গুণ দিয়ে এফআইডিআই স্কয়ার, এফআইডিআই আর ডিআই গুণ দিয়ে এফআইডিআই স্কয়ার, এই কলামটা অতিরিক্ত করছি। তাহলে দেখা যাচ্ছে যে আমি পরিমিত ব্যবধানে মাত্র একটা কলাম বেশি করছি। এর মানে কি, এর মানে হচ্ছে পরিমিত ব্যবধান করতে গিয়ে এই যে এতটুকু পর্যন্ত মানে গাণিতিক গড় বের করাটা আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার সাথে একটা কলাম যোগার প্লাস করার সাথে সাথে আরেকটা চ্যাপ্টার, বিস্তার চ্যাপ্টার আমার কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তা আগে এফআইডিআইটা বার করি। এফআই হচ্ছে 3 আর ডিআই হচ্ছে -3, তাহলে কত, -9। এরপর এফআই হচ্ছে 5 -2 কত হয়েছে, -10। 10 -1 কত হচ্ছে, -10। ঠিক আছে, তারপর 30 0 মিলে কত হয়েছে, 0। 12 আর 1 কত হয়েছে, 12। 10 দুগুণা কত হয়েছে, 20। আচ্ছা, এরপর এফআইডিআই স্কয়ারটা কি, এফআইডিআই স্কয়ার বা সংক্ষেপে এফডি স্কয়ার। এটা এফডি আর ডি মানে আইটা বাদ দিয়ে বলছে, কি বাদ দিয়ে বলছি, আইটা বাদ দিয়ে বলছি উচ্চারণের স্বার্থে। এফডি আর ডি গুণ দিলে এফডি স্কয়ার। ঠিক আছে,
এই FD আর D গুণ দিলে FD স্কোয়ার, দেখো তো -3 -9 27। তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে, FD স্কোয়ারের সবগুলোর চিহ্ন ধনাত্মক হবে, FD স্কোয়ারের সবগুলা চিহ্ন ধনাত্মক হবে, আর FDর কিন্তু শূন্যের উপরের চিহ্নগুলা মাইনাস হবে, নিচের চিহ্নগুলা প্লাস হবে। তারপর দেখো FD স্কোয়ার মানে FD আর D গুণ দেবো, ঠিক আছে? তোমাদের একটু বোঝার স্বার্থে আমি একটু বলছি যে আমি কিন্তু এই দুইটা কলাম গুণ দিয়ে কোনটা পেয়েছি, এই কলামটা, অর্থাৎ FD আর D গুণ দিয়ে আমি FD স্কোয়ার পাচ্ছি। আরেকটা দেখো তোমরা, এই দুইটা কলাম FI আর DI গুণ দিয়ে কোনটা পেয়েছি, FI আর DI গুণ দিয়ে আমি পেয়েছি FIDI। ভালো করে লক্ষ্য করো, FIDI এই দুইটা কলাম গুণ দিয়ে কি পেয়েছি, FIDI। আর DI আর FD গুণ দিয়ে পেয়েছি, হ্যাঁ এই যে দেখো, এই দেখেন গেছে, হ্যাঁ এই দুইটা গুণ দিয়ে পেয়েছি FD স্কোয়ার, ঠিক আছে? যে একটু দেখে নিবা তোমরা ভালো করে। এখন দেখো তো -2 আর 10 কত হচ্ছে 20, সাবধান মাইনাসে মাইনাসে প্লাস, -1 10 কত হয়েছে 10, 0 0 কত 0, 1 আর 12 কত 12, 2 আর 20 কত 40। কাজ শেষ হয়ে গেছে, কাজ কি শেষ। এখন আসো যে আমি বার করব যে সামেশন FIDI দরকার আমার, ঠিক আছে? হ্যাঁ, কেন আমার সূত্রের ভিতরে কি আছে, সামেশন FIDI। কারণ দেখো আমরা জানি বেদাঙ্ক ইকুয়াল টু সামেশন FIDI স্কোয়ার বাই n মাইনাস সামেশন FIDI বাই n হোল স্কোয়ার, তারপরে কি হবে c স্কোয়ার। এটা তো আমরা জানি, আমরা জানি ভেদাঙ্ক ইকুয়াল টু সামেশন FIDI স্কয়ার বাই n মাইনাস সামেশন FIDI বাই n হোল স্কয়ার, থার্ড ব্র্যাকেট কমপ্লিট c স্কয়ার। কার সূত্রে লিখেছি, ভেদাঙ্কের। প্রশ্ন করেছে কি পরিমিত ব্যবধান বের করো, আগে ভেদাঙ্কটা বের করি তারপরে, ঠিক আছে? এখন দেখো, যেহেতু আমার সামেশন FIDI দরকার, এই কলামটা যোগ করছি, সরি এই কলামটা যোগ করছি, 9 19 29 -29 প্লাস 32, তাহলে কত হলো, সেটা হচ্ছে +3। একটু এইভাবে লিখলে ভালো হবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সমান এই কলামটা যোগ করে কত পেয়েছি, +3। এরপরে মাইনাস সামেশন FIDI স্কয়ার, এই কলামটা যোগ করছি। দেখো 27 আর 20 47, 57 আর 12 69 69 69 109 কত হয়েছে 109 FIDI স্কয়ার, ঠিক আছে? সমস্ত মান পেয়ে গেছি। এখন ভেদাঙ্ক লিখবো, ভেদাঙ্ক লিখে তারপর লেখো সিগমা স্কয়ার। ভেদাঙ্কটা পরিমিত ব্যবধানটা সিগমা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, আর তার বর্গ হচ্ছে ভেদাঙ্ক। অথবা পরিমিত ব্যবধান বের করা দেখেন, আরেকটা হচ্ছে SD স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর ভেদাঙ্ক হচ্ছে SD স্কয়ার। কি দ্বারা প্রকাশ করতে হবে ভেদাঙ্ক, SD স্কয়ার, ঠিক আছে? তা আমি এখানে সিগমা স্কয়ার দিয়েছি, দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়েছি সামেশন FIDI স্কয়ার সমান কত লিখেছি 109, 109 n এর জায়গায় কত লিখেছি 70, মাইনাস দেখো সামেশন FIDI এর জায়গায় কত লিখেছি 3 লিখেছি, আর n এর জায়গায় কত লিখেছি 70, তারপর বর্গ, ঠিক আছে? c কত 10, শ্রেণী ব্যবধান কত স্যার, যে 10 থেকে 1 গেলে 9, 1 যোগ করলে 10, এটা অন্তর্ভুক্ত পদ্ধতিটা। প্রকৃত শ্রেণীতে উচ্চ সীমা হতে নিম্ন সীমা বাধ্য, কত হয়েছে 10। এদিকে তাকাও এদিকে তাকাও, শ্রেণী ব্যবধান সেম থাকবে, কত হয়েছে 10 c স্কয়ার, 10 এর স্কয়ার। এরপরে আসো সিগমা স্কয়ার ইকুয়াল টু 109 কে আমরা 70 দ্বারা ভাগ করব, 109 কে 70 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি 1.56, আর 3 কে 70 দ্বারা ভাগ করে আমরা কি করব, বর্গ নেব 0.0018, 0.0018, ঠিক আছে? আর 10 স্কয়ার সমান কত 100 ইনটু কত, ইনটু 100। একটু বলছি, 109 কে 70 দ্বারা ভাগ করলে পেয়েছি 1.56, মাইনাস 3 কে 70 দ্বারা ভাগ করেছি, বর্গ নিয়েছি 0.0018। এখানে একটা কথা বলি, আমার 0.0018 হয়েছে, একজনের 0.00 কত হয়েছে 16, আরেকজনের 0.00 কত হয়েছে 17। এটা হতে পারে, ঠিক আছে? হতে পারে, কেন হতে পারে? কারণ ওই যে 3 কে 70 দ্বারা ভাগ করলে দশমিকের ডানে অনেকগুলো কি আছে, সংখ্যা আছে। দশমিকের ডানে কি আছে, অনেকগুলো কি আছে, সংখ্যা আছে। যারা কম সংখ্যক সংখ্যা নেবে
তাদের হবে 0.0016, তারা মোটামুটি একটু নেবে, তাদের 0.0018 হবে। ঠিক আছে, সবগুলোই কারেক্ট, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। এরপর দেখো সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1.56 থেকে 0.0018 যদি আমরা কি করি বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 1.5582, 1.5582। এবং একটা বিষয় মনে রাখবে, যখন আমরা দশমিকের পর 1 2 3 4 নাম্বার ঘরে কত লিখেছি 2, তখন 5 নাম্বার ঘর দেখব। 5 নাম্বার ঘরে যদি 5 বা তার বেশি থাকে, তাহলে 4 নাম্বার ঘরে 1 যোগ হবে। যদি 5-এর নিচে থাকে, তা যা আছে কি থাকবে তাই বসবে, এটা খেয়াল রাখবা। যদি দশমিকের পর 2 ঘর লেখো, তাহলে কয় নাম্বার ঘরের দিকে তাকাবে? 3 নাম্বার ঘরের দিকে তাকাবে। সেক্ষেত্রে 3 নাম্বার ঘরে যদি 5 বা তার বেশি হয়, তাহলে 2 নাম্বার ঘরে 1 যোগ হবে। আর 5-এর কম হলে 2 নাম্বার ঘরে যা আছে তাই লিখতে হবে। কথাগুলো এর আগেও কি করেছি আমি, এগুলো বলেছি। এখন আমি কত দ্বারা গুণ দেবো? 100 দ্বারা গুণ দেবো। সুতরাং সিগমা স্কোয়ার ইকুয়াল টু 155.82। 100 দ্বারা গুণ করলে এই দশমিকটা কয় ঘর ডানে যাবে? 1 ঘর 2 ঘর, মানে 155.82। যদি আমাকে বলতো বেদাঙ্ক বের করো, যদি কি বলতো, যদি বলতো আমাকে বেদাঙ্ক বের করো, তাহলে আমার আনসারটা কত হতো? আমার আনসারটা হতো, এখানে বেদাঙ্ক হচ্ছে 155.82। যদি আমাকে বলতো বেদাঙ্ক বের করো, আমি বলতাম এই প্রশ্নের বেদাঙ্ক হচ্ছে 155.82। এইটা হচ্ছে এই প্রশ্নের কি বেদাঙ্ক। ঠিক আছে, যেহেতু বেদাঙ্ক চাই নাই, সুতরাং আমার এটা আনসার দেওয়ার কোনো প্রয়োজন নাই। কি চেয়েছে? পরিমিত ব্যবধান। এখন আমি কি লিখবো? সুতরাং পরিমিত ব্যবধান। সুতরাং পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু √155.82 সমান, মানে সিগমা, অর্থাৎ এইটার বর্গ, সিগমা স্কয়ার থেকে সিগমাতে এসেছি, মানে বর্গমূল নিয়েছি। তাহলে 155.82 কি করতে হবে? বর্গমূল কি করতে হবে? নিতে হবে। আমরা বর্গমূল নিয়ে পেয়েছি 12.48। 12.48, এইটাই হচ্ছে আমার পরিমিত ব্যবধান, এইটাই হচ্ছে আমার আনসার। কত হয়েছে? 12.48। হ্যাঁ, আমি কি করেছি? 155.82 এর বর্গমূল নিয়েছি, রেজাল্ট কত পেয়েছি? 12.48। অর্থাৎ আমার পরিমিত ব্যবধানটা বেরিয়েছে 12.48 বেরিয়েছে আমার পরিমিত ব্যবধানের মান। 12 কত বেরিয়েছে? 48। ক্লিয়ার? আমি পরিমিত ব্যবধান বের করলাম, 1 নাম্বার প্রশ্নের আনসার শেষ। এখন আমি কি করব? ব্যবধানাঙ্ক বের করব। হ্যাঁ, আমি এখন মুছে ফেলি। এখন আমি ব্যবধানাঙ্ক বের করব। ব্যবধানাঙ্ক মানে কি? কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, যদি আমাকে বলতো বি ভেদাঙ্ক বের করো, বি ভেদাঙ্ক, বয়স্কের বি, ভয়াকার, দয়াকার, অনুষ্কার ক, বি ভেদাঙ্ক, তখন আমি কি লিখতাম? সিবি লিখতাম। ঠিক আছে, তাহলে আবারও বলছি যে ব্যবধানাঙ্ক বললে লিখবো সিএসডি, আর যদি বিভেদাঙ্ক বলে তাহলে কি লিখবো? সিবি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এটা কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দুইটি হচ্ছে একই কথা। ঠিক আছে, তাহলে এখন আমাকে ব্যবধানাঙ্ক বের করো সিএসডি। আমি লিখবো, আমরা জানি ব্যবধানাঙ্ক সিএসডি ইকুয়াল টু, উপরে থাকবে পরিমিত ব্যবধান, নিচে থাকবে গাণিতিক গড় ইনটু 100 ... 1 নাম্বার। অর্থাৎ ব্যবধানাঙ্ক বের করতে হলে আমার দুটো উপাদান দরকার, একটা হচ্ছে পরিমিত ব্যবধান দরকার, আর একটা হচ্ছে গাণিতিক গড় দরকার। তারপর পরিমিত ব্যবধান তো আমি 12.48 বের করেছি, গাণিতিক গড় তো বের করি নাই। হ্যাঁ, গাণিতিক গড় বের করে নিচ্ছি, কারণ গাণিতিক গড় বের করার জন্য আমার যে টেনশন করার প্রয়োজন নাই, কারণ আমি একটু আগে বলেছি যে কেন্দ্র প্রবণতাতে গাণিতিক গড় বের করার জন্য যতটা কলাম করেছি, তার চেয়ে মাত্র একটা বেশি কলাম যদি করি, তাহলে পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক বেরিয়ে যাবে। মনে রাখবে, পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমার ওই বিস্তারের কলাম হতে, পরিমিত ব্যবধানের কলাম হতে কি বেরিয়ে যাচ্ছে? গাণিতিক গড়। গাণিতিক গড়ের জন্য কতটুকু কলাম? এতটুকু কলাম দরকার, ঠিক না? এখন আসে গাণিতিক গড়ের সূত্র লিখি। x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi di n ইনটু c। ঠিক আছে, গাণিতিক গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi di বাই n ইনটু c। এখন দেখো, a হচ্ছে কল্পিত গড় 35.5, তাহলে এটা আমার তালিকার ভিতরে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে অর্থাৎ বিস্তার করতে গিয়ে
অটোমেটিক মানে পরিমিত ব্যবধান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গিয়ে অটোমেটিক আমার কি হচ্ছে অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড়ের কলামগুলো হয়ে যায়, ঠিক আছে। 35.5 হচ্ছে এ মানে কল্পিত গড় অ্যাজিউমড মিন। দেন সামেশন এফআইডিআই, সামেশন এফআইডিআইটা কত বের করেছি, 3 বের করেছি, আমি 3 বসালাম। এন এর জায়গায় কত বসাবো 70, সির জায়গায় কত বসাবো 10 বসাবো, ঠিক আছে। অর এক্স বার ইকুয়াল টু 35.5 প্লাস, একটু লক্ষ্য করি আমি, এই যে একটা শূন্য চলে গেল, 3কে যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে আমি যে রেজাল্টটা পেয়েছি 3কে 7 দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে 0.43। কত পেয়েছি 0.43 পেয়েছি রেজাল্ট। 3কে 7 দ্বারা ভাগ করলে 0.43, এই 0 কেটে ফেলেছি, ঠিক আছে। হ্যাঁ, আর তা না হলে তুমি আরেকটা কাজ করতে পারো, 3 দশে 30 লিখে ক্যালকুলেটারে 70 দ্বারা ভাগ করো, রেজাল্ট কত আসবে 0.43। সুতরাং এক্স বার ইকুয়াল টু গাণিতিক গড় 35 যা আছে তাই থাকবে, আর 0.43 যোগ করলে 0.93, ঠিক আছে। 50 আর 43 কত 93, 50 আর 43 কত 93, ঠিক আছে। 35.93 হচ্ছে আমার গাণিতিক গড়, ঠিক আছে। এখন আমি বলবো এক্স বার ও সিগমা এর মান 1 নংয়ে বসিয়ে ব্যবধানাঙ্ক পাওয়া যায়। এক্স বার ও সিগমা এর মান 1 নংয়ে বসিয়ে ব্যবধানাঙ্ক পাওয়া যায়। তাহলে মানগুলো এখন কি করি, 1 নংয়ে বসিয়ে দিই। মানগুলো কোথায় বসাবো, 1 নংয়ে বসাবো, ঠিক আছে। হ্যাঁ, এই মানগুলো এখন আমরা এক কাজ করি, 1 নংয়ে বসাবো। তাহলে কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমাটা কত হয়েছে 12.48, আর গাণিতিক গড় বের করেছিলাম 35.93। গাণিতিক গড়টা কত 35.93, ঠিক আছে। যে আমার এক্স বার হচ্ছে 35.93, ঠিক আছে। 35.93 ইন্টু কত 100, সুতরাং কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ এস স্ট্যান্ডার্ড দিতে ডেভিয়েশন কত হয়েছে, ব্যবধানাঙ্কর মানটা বেরিয়েছে আমার 34.74%। কত বেরিয়েছে 34.74%, ঠিক আছে। 34.74% হচ্ছে আমার ব্যবধানাঙ্ক। তাহলে দেখো আমরা আজকে কি করলাম, যে এই একটা ডাক দেয়া আছে, হ্যাঁ শ্রেণীবদ্ধ ডাক, এখানে ফ্রিকোয়েন্সি আছে। আমরা কি করেছি, এই ডাক থেকে আমরা পরিমিত ব্যবধান বের করেছি। কেউ যদি বলে যে বার করার জন্য, যে বেধাঙ্ক বের করার জন্য, তাহলে পরিমিত ব্যবধানের আগের লাইনটা হচ্ছে কি বেধাঙ্ক, মানে সিগমা স্কয়ারটা হচ্ছে বেধাঙ্ক, আর সেই বেধাঙ্কের বর্গমূল সিগমা হচ্ছে পরিমিত ব্যবধান, ঠিক আছে। আর আমাকে যখন বলেছে ব্যবধানাঙ্ক বের করো, ব্যবধানাঙ্ক মানে কি, ব্যবধানাঙ্কটা আমি বারবার বলেছি কমন সূত্র, সেটা গড় ব্যবধাঙ্কের ক্ষেত্রে যে সূত্র, আমাদের ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্কর ক্ষেত্রে একই সূত্র। উপরে কি থাকতে হবে, যে পরম বিস্তার। আমার এখানে পরম বিস্তারটা হচ্ছে কি পরিমিত ব্যবধান, নিচে গড় থাকতে হবে। এখানে গড়টা হচ্ছে গাণিতিক গড় ইন্টু 100। যেহেতু আমার গাণিতিক গড় জানা ছিল না, গাণিতিক গড় আগে বের করেছি, মান বসিয়েছি। আমি কি করেছি, আমি বিভেদাঙ্ক পেয়েছি 35.74। জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা কথা একটু বলি, যে আমার গড়টা কত। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে বলছি। মনে করো আমার গড় হচ্ছে কত বেরিয়েছে 35, মানে আমি 0.93 বাদ দিয়ে বলছি, আর সিগমাটা বেরিয়েছে কত 12। বুঝতে পেরেছো? একটা কথা বোঝার চেষ্টা করো, গড়টা 35.93, তো আমি একটু সংক্ষেপে বলছি। মনে করি গড়টা হচ্ছে 35, সাবধান 35.93 যদি হয় পরীক্ষাতে কিন্তু কখনো 35 লিখবে না। আমি একটা বোঝানোর জন্য বলছি 35, আর পরিমিত ব্যবধানটা 0.48 বাদ দিয়ে কত লিখছি 12। এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে উপাত্তগুলো গড় হতে 12 কম, এর মানে কত 23, এবং গড় হতে 12 বেশি মানে কত 47, মানে উপাত্তগুলো 23 হতে 47 এর ভিতরে আছে। আমাদের এখানে গড় কত 35, তো গড় 35। আমি বললাম যে এখানকার স্টুডেন্টরা যে পরীক্ষা দিয়েছে তারা গড়ে 35 নাম্বার পেয়েছে। সেক্ষেত্রে কি আমি বুঝবো সমস্ত স্টুডেন্ট 35 পেয়েছি? নো,
সমস্ত স্টুডেন্ট 35 পায় নাই, তাদের গড় হচ্ছে 35। এখন কারো নাম্বার 35-এর চেয়ে একটু বেশি, কারো নাম্বার 35-এর চেয়ে একটু কম। আমরা পরিমিত ব্যবধানের মাধ্যমে মানে বিস্তার পরম বিস্তারের মাধ্যমে, গড় ব্যবধান যেভাবে একটা পরম বিস্তার, ঠিক পরিমিত ব্যবধানও একটা কি পরম বিস্তার। পরম বিস্তারের মাধ্যমে আমরা বিস্তার পরিমাপ করেছি, পরিমিত ব্যবধান 12। এর মানে হচ্ছে আমার উপাত্তগুলো গড় হতে 12 কম, মানে 35 হতে 12 কম, কত 23। গড় হতে 12 বেশি, কত 12 যোগ করে 47, মানে আমার উপাত্তগুলো 23 হতে 47-এর ভিতরে আছে। অর্থাৎ আমার শিক্ষার্থীদের নাম্বার 23 থেকে 47-এর ভিতরে আছে গড়ে, এবং তাদের গড় নাম্বার হচ্ছে 35। ক্লিয়ার? জি, এইটা। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে আমি যে পরম বিস্তার বের করেছি, কত 34.74। হ্যাঁ, পরম বিস্তার 34.74। এইটার অর্থ কি? এটার অর্থটা একটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো, পরম বিস্তারের ক্ষেত্রে আমরা গড়টাকে 100 কল্পনা করি। পরম বিস্তারের ক্ষেত্রে আমরা গড়টাকে কত কল্পনা করি? 100। ঠিক আছে, এই যে এই এক্স বারটাকে কত কল্পনা করি? 100। এটা একেবারে বিস্তারের 1 নম্বর ক্লাস আমি ব্যাখ্যা করে দিয়েছি যে গড় এত হলে বিস্তার, পরম বিস্তার এত, 1 হলো এত, 100 হলো এত, তখন এক্স বারটা নিচে চলে আসে। ঠিক আছে, তাহলে পরম আপেক্ষিক বিস্তারের ক্ষেত্রে এই গড়টাকে আমরা 35.93 বিবেচনা না করে কত বিবেচনা করি? 100 বিবেচনা করি। এবং সেক্ষেত্রে আমাদের পরম বিস্তার হচ্ছে 34.74। মনে করো পরম বিস্তার হচ্ছে 35, সরি আপেক্ষিক বিস্তার হচ্ছে, আপেক্ষিক বিস্তার মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 34.74। মনে করি এটা হচ্ছে 35, বোঝার স্বার্থে। ঠিক আছে, তাহলে মনে রাখবা আপেক্ষিক বিস্তার মানে রিলেটিভ ডিসপারশনের ক্ষেত্রে আমরা কি করি? আমরা গড়টাকে 100 কল্পনা করি, আর আমাদের কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 35। এর অর্থ হচ্ছে উপাত্তগুলো গড় 100 হতে 35 কম, মানে 65, আর গড় 100 হতে 35 বেশি, 135। ঠিক আছে, এর অর্থ হচ্ছে উপাত্তগুলো গড়কে যদি 100 কল্পনা করি, সেটা হতে 35 কম এবং সেটা হতে 35 কি বেশি, মানে উপাত্তগুলো 65 হতে 135-এর ভিতরে আছে। উপাত্তগুলো 65 হতে 135-এর ভিতরে আছে। তবে এক্ষেত্রে শর্ত হলো আমরা গড়টাকে তখন আর 35 বিবেচনা করি না, গড়টাকে কত বিবেচনা করি? 100 বিবেচনা করলে উপাত্তগুলো যে এই গড় হতে 35% নিচে আছে, 35% উপরে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিস্তারের 3 নম্বর ক্লাসে কিন্তু আমি কি করেছি? পরিমিত ব্যবধান বের করেছি, ব্যবধানাঙ্ক কি করেছি? বের করেছি। 4 নম্বর ক্লাসে মানে আগামী ক্লাসে আমি ওই এক্স বার প্লাস মাইনাস এসডি প্লাস মাইনাস টুয়াইস এসডি প্লাস মাইনাস থ্রাইস এসডি আমি করে দেবো। অঙ্কটা টেকনিক্যাল। ঠিক আছে, তাহলে আগে কি করো, এই ক্লাসটা ভালো করে বুঝো, তারপরে ওই ক্লাসটা করাবো। সবাইকে ধন্যবাদ।